আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে ১৩ মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকারের এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করতো না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত ৯ জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় ১ বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে গত বছর 10ই মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারা সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সে অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20শে নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচে। তিনি 20 থেকে 24শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শার্লি বোচে তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে, ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি।
বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতা কর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল, কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান,
তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবে না। সূত্রগুলো বলছে গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকাশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এটি নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্ট বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা অন্য দলের দিকে ধাবিত হলেও এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকারের প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। এখন দেখার বিষয়, দেশীয় রাজনৈতিক দলগুলোর মতো বিদেশিরাও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে ভাবতে শুরু করেছে তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। শেখ হাসিনা এবার সরাসরি দেখা হবার বার্তা দিলেন তার নেতা কর্মীদের। কোথায় দেখা হবা? দিল্লিতে, কলকাতায়? না, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের সরাসরি দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। প্রায় 1 মাস আগে, গত 17 এপ্রিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশে ফিরবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারেও তিনি সেটি বলেছিলেন এবং সেটি কিন্তু চলমান রয়েছে, চলছে তার এই বক্তব্য। কিন্তু গতকাল তার কারামুক্তি দিবস, 2008 সালের এই দিনে 11 জুন তিনি কারামুক্ত হয়েছিলেন। সেই সময়ের 111 সরকারের কারাগারে বন্দী থাকবার পরে কারামুক্ত হয়ে ডিসেম্বরে 2008-এর নির্বাচন করে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং সেই দিবসটি গতকালকে আওয়ামী লীগ পালন করেছে ভার্চুয়ালি দলের সোশ্যাল মিডিয়ায়। এবং সেই সোশ্যাল মিডিয়া বক্তব্যে শেখ হাসিনা আবারও নতুন করে বার্তা দিলেন যে আমাদের সাথে আমাদের সবার সশরীরে দেখা হবে দেশের মাটিতে। কিন্তু কোন প্রক্রিয়ায়? শেখ হাসিনার এই কথাগুলো শুনে অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু সত্যিকার অর্থে বিশ্ব পরিমণ্ডলে, দেশীয় পরমণ্ডলে একটা বুদবুদ শুরু হয়ে গেছে। পানি গরম চলছে, কিন্তু পানি নামানোর সময় হয়ে গেছে। বুদবুদ চলছে যে শেখ হাসিনা আসলে দেশে ফিরবেন। এটা এখনো অনেকের বিশ্বাস হবে না, আওয়ামী লীগারদেরও বিশ্বাস হবে না, কারণ 2 বছর তো এভাবে চলেছে। ভাই, একটা কথা মনে রাখবেন, সবকিছুর একটা শেষ আছে। 1975-এর পরেও আওয়ামী লীগ নিয়ে নানা অনিশ্চয়তার দোলাচলে দুলতে ওনার সে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শেখ হাসিনা 81 সালে ফিরেছিলেন এবং দীর্ঘদিন পর নানা টানাপোড়েনের পরে 96 সালে ক্ষমতায় এসেছিলেন। 21 বছর পর ক্ষমতায় এসেছিলেন। বিএনপি ক্ষমতায় এলো 18 বছর পর, 18-19 বছর পর। বিএনপির ক্ষমতায় আসাটা প্রহসন সমঝোতার মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পর। এবার কিন্তু আজকে কিন্তু প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আগের মতো মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্নতার যুগ নয়, কিন্তু এখন মানুষে মানুষে নিবিড় যোগাযোগের যুগ।
এবার 21 বছরের তো প্রশ্নই আসে না। 21 বছর তো দূর কি বাত, দেশের পরিস্থিতি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অনুকূলে। এখন আওয়ামী লীগ নেতারা দেশে আসবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে আসবেন, এবং আওয়ামী লীগ নেতারা ধীরে ধীরে শেখ হাসিনার আগেই আসবেন, এমন আভাস গতকালকের অনুষ্ঠান থেকেও পাওয়া গেছে। আমি এগুলো বলছি, অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে কিভাবে সম্ভব, কিভাবে 75-এর পরেও ভেবেছিলেন 75-এর পরে আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে 96, 2001, 5 বছরের একটা শাসন কাঠামো পরিচালনা করেছে, এরপরে 2009, 24, 16 বছরের শাসন পরিচালনা করেছে। আবারও আওয়ামী লীগ ফিরবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনি মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, বিশ্ব ব্যবস্থায় বুদবুদ শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফেরবার। আর এই বুদবুদ থেকে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলছেন যে আমি দেশে ফিরবো এবং সশরীরে আপনাদের সাথে দেখা হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই দলের শত শত নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং টেলিফোনে কথা বলছেন। তিনি প্রতিদিন কথা বলেন, কিন্তু একটি জায়গায় নেতা কর্মীদের বড় আক্ষেপ রয়ে গেছে, আর তা হলো ভিডিওতে তাকে দেখা যায় না, শুধু কণ্ঠ শুনে সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুসারীদের। তবে এই আক্ষেপ আর বেশি দিন থাকছে না। গতকাল বৃহস্পতিবার এরকমই এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা সহাস্যে এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন অচিরেই দেশে নেতাকর্মী ও সমর্থকদের মুখোমুখি হবেন তিনি। শেখ হাসিনার স্পষ্ট কথা, দেখা হবে দেশেই, একটু অপেক্ষা করো। দর্শক, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারা মুক্তি দিবসের অনুষ্ঠান ছিল। ফিরে দেখা যাক ইতিহাসের সেই পাতা। 2008 সালের 11 জুন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দীর্ঘ 11 মাস পর জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কারাগারে সাবেক প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর ওপর তুমুল নিপীড়ন চালিয়েছিল সেই সরকার। শুধু তাই নয়, তার আগে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতেও চরম বাধা দেওয়া হয়েছিল। ঢাকাগামী সমস্ত বিদেশি বিমান সংস্থাকে চাপ বলে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে যেন তারা দেশে ফেরার বিমানে উঠতে না দেয়, কিন্তু দমে যাননি তিনি। নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফেরার অদম্য সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর দেশে ফিরতে পারলেও তৎকালীন সরকারের আক্রোশে তাকে কারাগারে যেতে হয়। শেখ হাসিনা কিন্তু অদম্য মানুষ। শেখ হাসিনাকে 2008 সালেও কিন্তু দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, কারাগারে গিয়েছিলেন, ক্ষমতায় গেছেন। এবারও তিনি দেশে ফিরবেন। সেই শক্তি, সেই সাহস, সেই আত্মবিশ্বাস তার আছে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অডিও ভাষণ দিয়ে আসছেন। কিন্তু দর্শক, এবারের সভাটি ছিল চরিত্রগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। কেন জানেন? কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় যে ভাষণ দিয়েছেন তার মূল বিষয়বস্তু ছিল দলের ফাইনাল ম্যাচ, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এক হুঙ্কার ছেড়ে বলেন, নেত্রীর তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি সাধারণ কোনো ঘটনা হবে না, এটি হবে 1 কোটি মানুষের এক ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে। প্রসঙ্গত, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর আগেও 2টি ঐতিহাসিক প্রত্যাবর্তন রয়েছে, যা বাংলাদেশ ও ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। 1981 সালের 17 মে তিনি দিল্লির নির্বাসিত জীবন শেষ করে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা জানি 1975 সালের 15 আগস্ট তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না, ছিলেন বিদেশে। ওই সময় পরিস্থিতি বিবেচনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরম মমতায় শেখ হাসিনা, তার বোন রেহানা
এবং স্বামী সন্তানদের দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দেন। দীর্ঘ 6 বছর দিল্লিতে কাটিয়ে 1981-তে প্রথমবার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটে শেখ হাসিনা। আর দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি হয়েছিল 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জাতাকল ভেঙে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় অধিকাংশ বক্তার ভাষণে মূল অভিমুখ বা লক্ষ্য ছিল দুটি: এক, দলে যে কোনো মূল্যে ঐক্য রক্ষা করা, এবং দুই, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করা। এই সংকটের দিনে বহুদিন পর এই ধরনের দলীয় সভায় শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। একই সঙ্গে উচ্চারিত হয় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কথাও। দর্শক, ইতিহাস সাক্ষী 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যখন জেলে ছিলেন, তখন দলের নানা কর্মসূচিতে সক্রিয় থেকে আন্দোলনকে চাঙ্গা করেছিলেন বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রবীণ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাই স্মরণ করেন 2008-এ শেখ হাসিনার জেল মুক্তির দিনে ঢাকায় আক্ষরিক অর্থে জনপ্লাবন বয়ে গিয়েছিল। জেল থেকে বেরিয়ে সেই জনপ্লাবনে ভেসে ভেসেই ধানমন্ডির সুধা সদনের বাড়িতে পৌঁছেছিলেন শেখ হাসিনা। মায়া স্পষ্ট বলেন, সেদিন নেপথ্যে থেকে শেখ রেহানা দলকে এই কাজে উৎসাহ এবং নিখুঁত পরিকল্পনা জুগিয়েছিলেন। স্বয়ং শেখ হাসিনাও সেই সব কঠিন দিনে বোন শেখ রেহানার অবদান কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের সেই সংকটময় সময়ের প্রশংসনীয় ও অকুতোভয় অবদানের কথা স্মরণ করেন। একাধিক নেতা শেখ হাসিনা পুত্র জয়ের প্রশংসা করে বলেন, মা জেলে থাকাকালীন জয়ও দলকে নানাভাবে প্রাণ শক্তি জুগিয়েছিলেন। গতকালকের সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা সাবেক মন্ত্রী আব্দুর রহমান বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের এখন উচিত হবে নেত্রী দেশে ফেরার আগেই স্বদেশে ফিরে যাওয়া এবং তার প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্ন হতে পারে সেই প্রস্তুতির চেষ্টা করা। তিনি দাবি করেন, দলের তৃণমূল স্তরের নেতৃত্ব সম্পূর্ণ প্রস্তুত, এখন বাকি সিদ্ধান্ত নিতে হবে ওপরের নেতাদের। ঠিক এই সময়ে সভায় ঘটে এক নাটকীয় ঘটনা। আওয়ামী লীগের এক নেতা দলের অনৈক্যের প্রসঙ্গ উত্থাপন করতে গেলে শেখ হাসিনা মাঝপথে তাকে থামিয়ে দেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি অনেকবার বলেছি, এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়। এখন আমাদের প্রত্যেকের নিজের কর্তব্য স্থির করে সেই কাজ করতে হবে। শুধু তাই নয়, ওই নেতাকে মৃদু ধমক দিয়ে শেখ হাসিনা প্রশ্ন করেন, তুমি কি মনোযোগ দিয়ে নিজের কাজটি করছো? সেটা করো। নেত্রীর এই ধমক শুনে সেই নেতা কিছুটা আমতা আমতা করে বলেন, মাননীয় নেত্রী, আমি একটু আবেগতাড়িত হয়ে কথা বলে ফেলেছি। অর্থাৎ শেখ হাসিনা বোঝাতে চাইছেন, যার বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন, অভিযোগের সময় এখন নয়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত হাইব্রিড যা কিছু আছে সব মিলিয়ে একসাথে ফিরতে হবে। এটাই সত্য, সবাই মিলে ফিরতে হবে। ফেরার পরে কে ভালো কে খারাপ তারপরে বাছাই করতে হবে। এখন বাছাই করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে, কাজে এই বাদ পড়া নিয়ে ফেরাটা কিন্তু কঠিন হবে। দর্শক, 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এ ধরনের প্রায় 25-30টি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবারের এই সভাটি ছিল যেন সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনার জেল মুক্তি দিবসের অনুষ্ঠানে তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ঘিরে পুরো সভায় ছিল একটা সেমিফাইনাল ম্যাচের মুড। প্রত্যেক বক্তার কণ্ঠে ছিল উপচে পড়া আত্মবিশ্বাস। একাধিক নেতা দাবি করেন, পার্টির তৃণমূল স্তর সম্পূর্ণ প্রস্তুত। এখন দলকে শুধু কৌশলী সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এবং কত দ্রুত নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব করে তোলা যায়। এমনকি রাজধানী ঢাকা দখল তথা অকুপাই ঢাকার ডাক দেন কয়েকজন নেতা।
সভাটি পরিচালনা করছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি কথা প্রসঙ্গে নানা সময়ে শেখ হাসিনাকে মহিমান্বিত করে অনেক স্তুতি বাক্য বলেন, কিন্তু শেখ হাসিনা তাকেও এক প্রকার ধমক দেন। সেখানেও তাকে সতর্ক করে দিয়ে বলেন, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না, আমার পরিচয় সবাই জানে। সবাই আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বর্তমান কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভাষণ দেন দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন। এই সবার সব থেকে বড় রহস্য বা চমক কি ছিল জানেন? আওয়ামী লীগের এই সভাগুলিতে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নেতার বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারের এই মেগা ভার্চুয়াল সভায় যোগ দেননি খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি ঘটল? দুদিন আগে এক সভায় শেখ হাসিনাকে তিনি কাঠ গড়ায় দাঁড় করালেন নানা বিষয় নিয়ে, সেনাপ্রধান নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ ইত্যাদি নানা বিষয় নিয়ে। সেই দুদিন পরেই ওবায়দুল কাদের আবারও ভার্চুয়াল সভায় অনুপস্থিত। শুধু তাই নয়, উপস্থিত বক্তাদেরও কেউ তার প্রসঙ্গ বা নাম একবারের জন্য উত্থাপন করেননি। অথচ ইতিহাস বলছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর টানা 17 মাস কারাগারে নির্যাতিত হয়েছিলেন আওয়ামী লীগের এই বর্তমান সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের এই অনুপস্থিতি এবং নেতাদের নীরবতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। সভা চলাকালে আবেগঘন মুহূর্তে একাধিক জন সঞ্চালককে অনুরোধ করেন, তারা নেত্রীকে একটু সালাম দিতে চান, তাদের জন্য কয়েক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়। মূল সভা শেষে নেতা নেত্রীদের অনেকেই শেখ হাসিনাকে সালাম জানাতে শুরু করেন। তখন শেখ হাসিনা পর্দার ওপার থেকে সবাইকে দেখে মজার ছলে সহাস্যে বলেন, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ইনশাল্লাহ অচিরেই দেশে সশরীরে দেখা হবে আমাদের, একটু অপেক্ষা করো। দর্শক, শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী বার্তা এবং আওয়ামী লীগের অকুপায় ঢাকার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি ঝড় তুলতে চলেছে? ঝড় তো অবশ্যই কিছু একটা তুলতে চলেছে। আমি শুরুতেই বলেছি যে একটা বুদবুদ শুরু হয়ে গেছে, কিন্তু পানি গরম হয়ে গেছে, বুদবুদ উঠছে, পানিটা গরম করে নামানোর সময় হতে চললো। এখন সেটি কয় দিন লাগে, কয় মাস লাগে, এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখছি, অপেক্ষা করছি। কারণ বাংলাদেশের মাটিতে একজন শেখ হাসিনাকে অবশ্যই প্রয়োজন। এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, আর যদি আপনারা পিছিয়ে নিতে চান, তাহলে এই যে বর্তমান যে ব্যবস্থাগুলো চলছে, আপনারা 2 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে দেখছেন, সেটি চলতে থাকুক, কিন্তু জনগণ সেটি চলতে দেবে না। ইতিমধ্যে জনগণ বুঝে গেছে যে কোনটা দিন আর কোনটা রাত। জনগণ দিনের ঝকঝকে আলোকে টেনে আনবেই, আর দিনের ঝকঝকে সেই আলোটাই হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আসছেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।